বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন অতি সম্প্রতি বাংলাদেশ এলডিপির যিনি চেয়ারম্যান ছিলেন তিনি এবং তার দলকে বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন আপনাদের সবার অত্যন্ত পরিচিত সাদাত হোসেন সেলিম আমার ভাই বসা এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক মহাসচিব সাধারণ সম্পাদক এবং জনতা ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার সাদাত হোসেন সেলিম, একটু প্রথমেই শুনতে চাইব যে আপনার এই বিএনপিতে যোগদান দলসহ প্রেক্ষাপট কি, কারণ কি? ধন্যবাদ আপনাকে। এবং একেবারেই ঠিক নির্বাচনের আগ মুহূর্তে বলা যেতে পারে, যদি নির্বাচন হয় আসলে ফেব্রুয়ারি মাসে, এবং এটাও দর্শকদের জানিয়ে রাখা ভালো, সম্ভবত আপনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাও তিনি করছেন। জি জি, ধন্যবাদ। আমি আসলে আমার ছাত্র রাজনীতিতে প্রথমে বাম সংগঠন করতাম, পরবর্তীকালে জাতীয় ছাত্র চট্টগ্রাম মহানগরী শাখার আহ্বায়ক ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, বন্দর থানা বিএনপি সাধারণ সম্পাদক ছিলাম, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক ছিলাম 1 নম্বর। তো 2000 সালে আসলে মনোনয়নকে কেন্দ্র করে আমাকে দল থেকে অনেকটাই অপসারণ করা হয়। তো সেই থেকে পরবর্তীকালে এলডিপি করেছে, একটা মনের ক্ষোভে, কিন্তু আসলে মনের মধ্যে সবসময় বিএনপিকে ধারণ করতাম। 2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত টানা বিএনপির পক্ষে আন্দোলন সংগ্রাম করেছি, লড়াই করেছি, রাজপথে করেছি, আপনার বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য হারিয়েছি, এমনকি আপনার যুবগত আন্দোলন একেবারে প্রথম সারিতে ছিলাম। ঐক্যমত্য কমিশনে বিভিন্ন টক শোতে বিএনপির পক্ষেই কথা বলতাম। এটা বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমার নির্বাচনী এলাকা আমি 2018 সালে নির্বাচন করেছি ধানের শীষ প্রতীক নিয়েই। তো সেক্ষেত্রেও আপনার বিএনপি নেতাদের এক ধরনের সহানুভূতি ছিল। তো বিএনপি নেতারা সবসময় চাইতো যে যেহেতু আপনি বিএনপি ঘরানার লোক, বিএনপির পক্ষে কথা ঘরের ছেলে ঘরে ফিরে, এবং সেই কারণেই আসলেই আপনার বিএনপি থেকে যখন আহ্বান এসছে তখন আমি আপনার বিএনপিতে যোগদান করেছি। এতে করে আসলে সবাই আনন্দিত হয়েছেন এবং যেন আমি খসরু মাহমুদ চৌধুরী আমাকে লক্ষ্মীপুর 1 আসনের প্রার্থী হিসেবে ঘোষণাও দিয়েছেন, সেটা সমস্ত পত্রপত্রিকায় এসছে। প্রায় 25 বছর পরে বলতে পারেন যে ঘরের ছেলে আবার ঘরে ফিরে এসেছি। এখন বিএনপি ঠিক কীভাবে যেভাবে কাজে লাগাবে সেভাবে আবার বিএনপির পক্ষেই কাজ করে যাব বাকি দিনগুলো। এটা এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে যোগ দিলেন, যদি আমি জানি আপনার সঙ্গে আগেও আমার অনেকবার কথা হয়েছে যে আপনি নিজেও চাইছিলেন, বিএনপিও চাইছিল, কিন্তু ব্যাটে বলে হয়তো মিলছিল না, এবং অনেক সময় তো আমাদেরকে মনেও হয়েছে যে নিজে বিএনপির যারা করেন তাদের চেয়ে তো অনেক বেশি আপনি বিএনপির বক্তব্য বলছেন। কিন্তু একটা কনফিউশন এখন যে নির্বাচনটা আসলে ঠিকঠাক মতো বা যে ধরনের নির্বাচন আমরা চাই, যে ধরনের নির্বাচনের জন্য আপনারা গত কয়েক বছর সংগ্রাম করেছেন, নিপীড়ন নির্যাতন ভোগ করেছেন, সেই নির্বাচন আসলে শেষ পর্যন্ত হতে যাচ্ছে কিনা বা সেই নির্বাচনের আয়োজনটা দেখেন কিনা। এখন পর্যন্ত অনেকেই মনে করে সরকার নির্বাচনের কথা বলছে বটে, কিন্তু সরকার অন্যান্য যেসব কাজের মধ্যে হাত দিচ্ছে তাতে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে কারো কারোর মধ্যে প্রশ্ন তুলবার সুযোগ আছে। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটাও একটা জটিল প্রশ্ন, যে একদিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, অনেক দিন ধরেই তিনি অসুস্থ এবং এখন তো তার একেবারেই সংকটকাল, এবং তিনি দলের ঐক্যের প্রতীক, জাতীয় অভিভাবকও পরিণত হয়েছেন তিনি। তার এই অসুস্থতা এবং এই ক্রিটিক্যাল কন্ডিশন, অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আশি করেও দেশে আসতে না পারা, আমি আসতে না পারা এই অর্থে বলছি যে তার একটা ফেসবুক স্ট্যাটাসই বলে দিচ্ছে যে তিনি চাইলেও আসলে আসতে পারছেন না। হয়তো তার ভাষায় রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে উপনীত হলে তিনি আসবেন। এগুলো বিএনপির জন্য কোনো সংকট বা বিশেষ করে নির্বাচনী লড়াইয়ের সংকট তৈরি করবে কিনা আপনার কাছে কি মনে হয়? জি, আসলে নির্বাচন তো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানত দায়িত্ব ছিল যে একটা যত দ্রুত সম্ভব একটা নির্বাচনটা করা। সেই হিসাবে তারা কিছু সংস্কারের প্রশ্ন সামনে নিয়ে আসার প্রেক্ষিতে এবং জনগণের একটা চাপ ছিল যে একটা কিছু সংস্কার হোক। তো এই সংস্কারের প্রশ্নে তারা অনেক সময় ক্ষেপণ করে নির্বাচনটাকে শেষ পর্যন্ত তারা ডিসেম্বর মাসে নির্বাচনের জন্য আমরা জুন মাসের 2 তারিখে প্রায় 28টি রাজনৈতিক দল, 30টি রাজনৈতিক দল উপস্থিত ছিল, 28টি রাজনৈতিক দলেই আমরা দাবি করেছি ডিসেম্বরে নির্বাচন।
তো সেক্ষেত্রে আমাদেরকে হতযোগিতা করে তিনি নির্বাচন ঘোষণা করেছেন এপ্রিলে, পরবর্তীকালে লন্ডনে একটা বৈঠকের পরে নির্বাচনটা ফেব্রুয়ারিতে নিয়ে এসছেন। আমি মনে করি যে নির্বাচনটা যেটা আমরা ডিসেম্বরে দাবি করেছিলাম, আমরা সেই ডিসেম্বরের দাবিটাকেই আমরা খুব মানে স্টিক করার জন্য আপনার কোনোভাবেই এটা ডিসেম্বর থেকে সরা উচিত হয় ডিসেম্বর থেকে কোনো অবস্থায় সরা উচিত হয় না সরে তারপরে আপনার নির্বাচনটাকে একদম একেবারে একটা অনিশ্চিত অবস্থার মধ্যে বলতে পারেন নিয়ে গিয়েছিল। এখন তারপর নির্বাচন কমিশন বিভিন্নভাবে আপনার তারা কাজ করছেন। আমরা দেখছি যে ভোটার তালিকা করেছেন, তারপর শিডিউল ঘোষণা করবেন এবং নির্বাচন সম্ভাব্য তারিখও সবার মুখে মুখে আপনার 12 তারিখ ফেব্রুয়ারি মাসে। আসলে নির্বাচনটাকে অনিশ্চিত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য বা জনমনের সন্দেহ তৈরি করার জন্য এটার জন্য প্রধানত দায়ী ডক্টর ইউনূস সাহেব নিজে। তিনি তার কিছু কর্মকাণ্ড দিয়ে নির্বাচনটাকে আসলে আপনার এক ধরনের শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছেন। আবার উনি উপদেষ্টা মণ্ডলী আপনার পছন্দ করতে গিয়ে জাতির প্রতি এত বেশি অবিচার করেছে যেটা একদম মানে কোনো অবস্থায় এটা মানে মেনে নেওয়া যায় না। তিনি একেবারে উদ্বাস্তু, আপনার একেবারেই আপনার অযোগ্য, ধরতে গেলে একেবারেই জনগণের সাথে সম্পর্কহীন, আপনার অনেক ক্ষেত্রে বয়োবৃদ্ধ, অনেক ক্ষেত্রে সদ্য আপনার কিশোর উত্তীর্ণ মানে এদেরকে এই আপনার উপদেষ্টা মণ্ডলীতে এনে আপনার ব্যাপকভাবে তিনি দেশটাকে আসলে অনেকটা পিছিয়ে দিয়েছেন বলে আমার কাছে মনে হচ্ছে। যেমন কিছু কিছু বাচাল উপদেষ্টা মানে লাগামহীন কথাবার্তা আপনার নির্বাচনকে অনেক সময় আপনার নির্বাচনের পরিবেশ এবং বা নির্বাচনের শিডিউলটাকে প্রশ্নবিদ্ধ করে। গতকালকে একজন উপদেষ্টা আনকল ফর বলে বলছেন যে নির্বাচন যে 2-3 বছরের মধ্যে দিতে হবে এই ধরনের কোনো তো শর্ত ছিল না। তো নির্বাচন যে এতদিন বিলম্বিত করবে এই ধরনের শর্ত ছিল না। যদি সরকার পরিবর্তন না হতো, যদি আমরা আন্দোলন করে বুকে রক্তটা দিয়ে যদি সরকারটা পরিবর্তন না করতাম, তাহলে এই ভদ্রলোক মাঝে মাঝে দিনের বেলায় আপনার ওই যে 71 টেলিভিশনে গিয়ে কথা বলতেন, মাঝে মাঝে রাতে টকশো করতেন, আবার বিকেলবেলা গলফ খেলতেন। এখন ওনারা ধরাকে সরা জ্ঞান করে যা ইচ্ছা তা বলছেন। এবং আমি তীব্র কণ্ঠে প্রতিবাদ করি সেই উপদেষ্টা, তিনি বলেছেন যে চট্টগ্রাম বন্দরে নাকি 2-3 থেকে 3 কোটি টাকার ঘুষ লেনদেন হয়। ওনার ন্যূনতম কোনো সেন্স নাই। আমার মনে হয় ওনার বিরুদ্ধে একটা মানহানির মামলা করা উচিত এবং সুযোগ পেলে আমি ওনার বিরুদ্ধে মানহানির মামলা করব। কারণ আমি বন্দরের সন্তান এবং উনি এইভাবে বন্দরকে আপনার বন্দরের মানে 30,000 শ্রমিক কর্মচারীকে উনি অপমান করার কোনো অধিকার ওনাকে দেওয়া হয়নি। যদি কোনো ঘুষের লেনদেন হয় সেটা চট্টগ্রাম বন্দরে নয়, সেটা কাস্টমসে হতে পারে এবং সেটা মাত্রও কি সেটা কোনোভাবেই আপনারা এইভাবে একটা ঢালো অভিযোগ করার একটা উপদেষ্টা চেয়ারে বসে করা উচিত না। আর যদি ঘুষের লেনদেন হয় তাহলে তো ওনার ফরজে ক্যাফায় হচ্ছে যে সেটা বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। ওনাকে তো আপনার ওই যে লিভ মানে সার্ভিস দেওয়ার জন্য এখানে আনা হয়নি। তো সেই সব কারণে মনে হচ্ছে যে আপনার নির্বাচনটাকে আমরা ধরে নিই যে নির্বাচনটা হবে, আমরা ধরে নিই যে নির্বাচনটা হওয়া উচিত, আমরা ধরে নিই যে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার। কারণ এই মুহূর্তে দেশের অর্থনীতি, দেশের বিনিয়োগ এত বেশি আপনার পিছনের দিকে চলে গেছে এবং সেটা কারণেই আমরা মনে করি যে নির্বাচনটা হবে। এই আশা নিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলো মাঠে আছে, বিভিন্ন নতুন নতুন জোট গঠন করা হচ্ছে এবং বিভিন্ন নতুন নতুন রাজনৈতিক দলগুলো অথবা আমরা যারা পুরনো রাজনৈতিক আছি আমরা আমাদের নির্বাচনী মাঠের মধ্যে আমরা প্রায় মাসের 25 দিনের সময় ব্যয় করছি। ডক্টর জামাল উদ্দিন, অনেকগুলো প্রশ্ন নির্বাচন আপনি যেহেতু ইকোনমিস্ট, মানে পলিটিক্যাল ইকোনমির দিকটা একটু আলোচনা করতে চাই। নির্বাচনেরও এক ধরনের অর্থনীতি আছে এবং অনেক সময় অপ্রয়োজনীয় নির্বাচন আমরা করে প্রচুর অর্থ ব্যয় করি। একজন অর্থনীতিবিদ হিসেবে মানে অর্থনীতির ভেতরকার মানুষ হিসেবে আপনি কি দেখেন যে কী ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশ আছে? চট্টগ্রাম পোর্টের কথা মিস্টার সেলিম উল্লেখ করলেন এবং সেগুলো আমরা দেখছি যে কোনো কোনো পোর্ট সরকার বিদেশি কোম্পানিকে দিয়ে দিচ্ছে, অনেক রকমের চুক্তি হচ্ছে। সেগুলো সম্পর্কে আপনার বক্তব্য কী? এবং নতুন যে সরকার যদি নির্বাচন ঠিকঠাক মতো ফেব্রুয়ারি মাসে হয় তার জন্য আপনি আসলে কী ধরনের চ্যালেঞ্জ দেখেন? ধন্যবাদ। উনি একজন ব্যবসায়ী লোক কাম পলিটিশিয়ান। তাতে আপনার পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স এটা কিন্তু একটা টুইন সিস্টেম। এটা কিন্তু আপনার পলিটিক্যাল এজেন্ডা যদি আপনার ঠিক না থাকে, পলিটিক্যাল পার্টির এজেন্ডা থাকে এবং তার ওয়ার্ক প্রোগ্রাম থাকে, সে বাংলাদেশকে এখন থেকে মনে করেন 20 বছর পরে কীভাবে দেখে পলিটিশিয়ানরা, আর বিজনেসম্যানরা সেটা তার যোগানদার হিসেবে কাজ করেন, ইকোনমিস্টরা অ্যাডভাইজারি কাজগুলো করেন। এগুলো করার মধ্যে দিয়ে কিন্তু দুইটা যে উইং, এই উইংয়ের একসাথে তাদের একটা এজেন্ডা তারা ঠিক করে
এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি দেখুন এখন ইলেকশনের সময়, এই ইলেকশনের সময় প্রত্যেকটা পার্টি তাদের নির্বাচনী ইশতেহার নিয়ে ব্যস্ত। মোস্টলি ইশতেহারে দেখবে যে সে তার পার্টির পক্ষে লোককে আনার জন্য সে ইকোনমিক এনভায়রনমেন্টে সে কী করতে চায়, সে পার ক্যাপিটাল জিডিপি সে কীভাবে বাড়াবে, সে ব্যাংকিং সিস্টেমের দুর্বলতাগুলো কীভাবে কাটাবে, এখনকার যে আইডেন্টিফাই হইল এগুলোকে কীভাবে পরিষ্কার করবে, এই জিনিসগুলো কিন্তু এক্সিকিউশনের দায়িত্ব হলো পলিটিশিয়ানদের। বিকজ আমরা পার্লামেন্টারি সিস্টেমে আসি এবং এখনও এটা চেঞ্জ হয় না, এটা থাকবে, এখনও এই কনস্টিটিউশন আছে। যেই কারণে পার্লামেন্টারি সিস্টেমে যে একটা পার্লামেন্ট চলে তার রুলস অফ বিজনেসের উপরে, সেই রুলস অফ বিজনেস অনুযায়ী বাংলাদেশে ধরেন যদি 40টা মন্ত্রণালয় থাকে, 40টা স্ট্যান্ডিং কমিটি হবে পার্লামেন্টের, এবং এই পার্লামেন্ট মেম্বারদের থেকেই কিন্তু পজিশন অপোজিশন এনাদের থেকেই কিন্তু একটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি হবে এই 52টার মধ্যে লোকজনকে দিয়ে। এরা ওখানে পলিসি মেক করবে, আমাদের ব্যুরোক্রেসি থেকে যে নিয়ম কানুনগুলো বানায় নেবে ওখানে এটা এক্সামিন করবে। এক্সামিন করলে তখন রাজনীতিবিদরা এটা ঠিক করবে যে এরা তো কোর রাজনীতিক, 300 পার্লামেন্ট মেম্বার, এটা তো আপনার মানে এরা দে ডিসাইড সব কিছু। তো সেই ক্ষেত্রে এইটা রাইটফুলি আমরা করতেছি কিনা এবং আমাদের টার্গেটটা কি। আমরা ধরেন এই যে এখন একটা ডিবেট আসছে যে পোর্ট ম্যানেজমেন্টটা বিদেশিদেরকে দিতেছে, হয়তো নির্বাচিত সরকার থাকলে এটা করতো কিনা আমার সন্দেহ আছে। কারণ বাংলাদেশের বা নির্বাচিত সরকার, জনগণের সরকার, জনপ্রতিনিধিত্বশীল সরকার যেটা করতে পারে তার যে ম্যান্ডেট আছে জনগণের, এটা অনির্বাচিত সরকার সেটা করা উচিত কিনা, মানে এটা তো উচিত না। আমি তো সেটাই বলতেছি যে এটা নীতিগত প্রশ্ন, রাষ্ট্রটা কিভাবে চলবে সেটা কিন্তু নির্বাচিত সরকারই ফিক্স করবে, ইটস নট টেম্পোরারি কোনো লোকের। এখন ধরেন ইন্টেরিয়াম গভর্নমেন্ট হিসাবে আমরা যেটা আমাদের এখানে একটা সার্বিক পরিস্থিতির বিবেচনায় সব রাজনৈতিক দল একমত হয়ে বলছে যে ইন্টারিম গভর্নমেন্ট করবে, এবং এটা তো পরবর্তীতে আবার এই পার্লামেন্ট মেম্বার যেমন উনি নমিনেশন পাইলেন, উনি যদি ইলেকশনে জেতেন, ওনার পার্টি যদি পাওয়ারে আসে, তখন ওনারা কিন্তু আপনার এটার ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে, এটা আইনে পরিণত হবে তখন যখন আপনার পার্লামেন্ট ইলেক্টেড হয়ে পার্লামেন্ট ফর্ম হবে এবং সেখানে তারা এটা সিদ্ধান্তটা দিবে। পার্লামেন্টে ভোটিং হবে এটার 300 এমপির মধ্যে, এবং মহিলা এমপি সহ এখন কতজন আমার মনে হয় সবাই মিলে তো ভোট দিবে 350 এখন পর্যন্ত। এই ভোটের মাধ্যমে ওই বিলটা পাস হইলে তখন আপনার এটা কার্যকর হবে, এর আগে না। যত কিছুই এখন হচ্ছে এগুলো কিন্তু ইন্টেরিয়াম চলতেছে। তার মানে আপনার রাষ্ট্রটা পরিচালনার জন্য রাষ্ট্র চালানো, ব্যাংক চালানো, পোর্ট চালানো, তারপরে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি চালানো, কোনো অ্যাসোসিয়েশন চালানো ডিফারেন্ট। রাষ্ট্রটা হলো সবগুলোর উপরে, এবং সেখানে রাষ্ট্র কিন্তু আপনার রাষ্ট্রে ঠিক করবে কেন্দ্রীয়ভাবে, যেই কারণে আপনার এই যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো, পার্লামেন্টারি ডেমোক্রেসির এটাই তো মানে বিউটি। এবং সেখানে আপনি ধরেন আমাদের দেশে অনেকেই নেগেটিভ সাইড বলে, আমি মনে করি যে 1991 সালে যে পার্লামেন্ট ইলেকশনটা হয়েছে এরশাদ সাহেবের পরে, সেই পার্লামেন্ট ইলেকশনে যে 2টা অপোজিং পলিটিক্যাল পার্টি, 2 জনে মিলেই আওয়ামী লীগ এবং বিএনপি এবং আওয়ামী লীগ 2 জনে মিলে মেজরিটিতে এরা ছিল, এরা একসাথে বললো যে আমরা পার্লামেন্টারি সিস্টেম আছে। অথচ দেখেন প্যারাডাইম শিফট করছে, বেগম খালেদা জিয়া ছিল রাষ্ট্রপতির ওয়াইফ, আর শেখ হাসিনা ছিল রাষ্ট্রপতির মেয়ে। তারপরেও কিন্তু 2 জন এক হইয়া বললো যে আমরা এটা, এবং বাংলাদেশের যে উন্নতিটা শুরু হয়েছে সেই উন্নতিটা 1991 সালের ইলেকশনের পর, আমি তখন পিএইচডি করতেছিলাম ইংল্যান্ডে, তখন আপনার অনেকে আপনার করতেছিল যে এটা কি হবে, আমি বলে যে ভালো হওয়ার কথা তো, কারণ 2 জনে মিলে বাজার অর্থনীতিতে ইকোনমিক ফিলসফিটা কিন্তু চেঞ্জ করছে, কমান্ড অর্থনীতি থেকে সোশ্যালিস্ট অর্থনীতি থেকে আপনার বাজার অর্থনীতিতে রূপান্তর, এটাও কিন্তু 2টা পলিটিক্যাল পার্টির একসাথে হওয়ার মধ্য দিয়ে। এবং এরপরে আপনার যে শুরু হলো
এবং পার্লামেন্টারি সিস্টেমে আসলো, তারপরে ইকোনমিক ফিলোসফিতে এক হলো, আসার পরে এরপরে বোথ দি পার্টি চেঞ্জ দেয়ার ইকোনমিক পলিসি ইন্টারনালি তাদের নিজস্ব যে ইকোনমিক ফিলোসফিটা আছে সেটাকে কিন্তু ওইটার সাথে মিল রাখি করছে। তারপরে আসলো আপনার ধরেন, এবং বাংলাদেশ অনেকটা আমেরিকার মতন টু পার্টি সিস্টেমের দিকে মুভ করতেছিল ওই বিগিনিং, কিন্তু 91-এ। এবং সেটা যদি এখন আমরা যে পরিস্থিতি এখন পড়ছি, এখনও আমরা পার্লামেন্টারি সিস্টেম থেকে সরা উচিত হবে না। এবং এটা যেই জিতে আসুক, পার্লামেন্টারি সিস্টেমটাকে বলবৎ রেখে এটাকে কন্টিনিউ করলে দেখা যাবে যে আস্তে 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 মানুষের সমর্থনে যে মেজরিটি পাবে সে সরকার ফর্ম করবে, পরিষ্কার কথা। তো সেই ক্ষেত্রে এই পর্যন্ত আমরা ধরেন 91 থেকে এখন হলো 2025, ওইখানে হলো 9 বছর, আর এই দিকে হলো 25 বছর। 25 আর 9, এই যে কয় বছর, এইটা কিন্তু আমাদের উন্নয়নের আমরা কিন্তু একটা লেভেলে চলে আসছি। এক্সপোর্ট বলেন, ইম্পোর্ট বলেন, তারপরে সেন্ট্রাল ব্যাংকের রুলস রেগুলেশন চেঞ্জ করা বলেন, ব্যাংকিং কমিশন, ব্যাংকগুলোর রিফর্ম, এগুলো সব হয়েছে। এর ভিতরে ডিট্র্যাক্ট মানে যখনই কেউ ওই সিস্টেম থেকে আমি বাড়ে এসেছি, নিয়মের থেকে বাড়ে এসেছি, তখনই কিন্তু এখানে আমাদের ঝামেলাটা হয়েছে। সেই ঝামেলায় যাতে আমরা ভবিষ্যতে না পড়ি, ওই জন্য আমরা পার্লামেন্টারি সিস্টেমে থাকা উচিত এবং নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। নির্বাচনটা হয়ে যে পাওয়ারে আসুক সে চালালে যদি না পারে তাহলে মেজরিটি আরেকজন মানে অপোজিশনালরা গভর্নমেন্ট ফর্ম করবে। এখন ধরেন ইন্ডিয়াতে হতেছে, বিভিন্ন ডেমোক্রেটিক দেশে, ইংল্যান্ডে হচ্ছে, হবে। তো এইতে হবে কি সহনশীলতা বাড়বে এবং আমাদের ফিউচার জেনারেশন, যারা আমাদের এখন ইয়াং জেনারেশন আছে, তারা আমাদের এই পলিটিশিয়ানদের কাছ থেকে একটা ধৈর্য, সহিষ্ণুতা, যেমন উনি পলিটিক্স করছে অনেক বছর, কিন্তু অনেকে এসে হঠাৎ করে আজকে এসে কালকে তো মানে সেই প্রধানমন্ত্রী হতে পারবে না। এটার জন্য টাইম দিতে হবে, হি উইল স্পেন্ড টাইম দিতে হবে। সেই টাইমটা না দিয়ে, ইনভেস্ট না করে প্রফেশনাল মানে তার অ্যাকুইপমেন্টটা তৈরি করা, সেটা যদি না করতে পারে তাহলে কিন্তু আমাদের দেশে এখন ধরেন আপনার নেতার অভাব হয়ে যাবে। নেতার হবে, রাজনৈতিক নেতারাই তো রাষ্ট্র চালাবে, এটা কিন্তু বিজনেসম্যানও চালাবে না। বিজনেসম্যান তার বিজনেস চালাবে, এডুকেশন ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটি চালাবে, তারপরে পার্সিয়াল বুয়েট চালাইতে গেলে তো আর আর্টসের লোকেরা আপনি ওখানে ইঞ্জিনিয়ার ছাড়া ওখানে দিতে পারবেন না প্রফেসর। দ্যাট মিনস প্রত্যেকটা প্রফেশনের নিজস্ব আছে। সেটার কারণে আমাদেরকে এখন যেটা দরকার হলো আমাদের নির্বাচনী আবহাওয়াটা তৈরি করা। সো এই জায়গায় মিস্টার সাদাত হোসেন সেলিম, আপনার কাছে প্রশ্ন যে দেশের যা আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। পুলিশ এখনও ঠিকঠাক মতো কাজ করতে পারছে না। আমরা দেখছি ছোট ছোট দলের নেতারা বিভিন্ন জায়গায় গেলে নানা ধরনের হামলা হুমকির সম্মুখীন হচ্ছেন। কোথাও কোথাও সংঘর্ষ দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, আন্তদলীয় এবং একদল অপর দলের সঙ্গে। এবং সবচেয়ে বড় প্রশ্ন যেটা এখনও পর্যন্ত আছে যে সরকারের নিরপেক্ষতা। এখনও সরকারে কিছু উপদেষ্টা আছেন, তার মধ্যে তো একজন তো ঘোষণা দিয়েই বলছেন যে তিনি নির্বাচনে অংশ নেবেন, কিন্তু তারা উপদেষ্টা হিসেবেও আছেন। এবং অর্থনীতির যে হালচাল এবং সরকার যে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, তাতে করেও অনেকের মধ্যে সংশয় আছে যে সরকার আসলে শেষ পর্যন্ত কী করতে চাইছে। জি, সরকারের তো বিভিন্ন রকমের আপনার কর্মকাণ্ডে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ, বিশ্বাসটা দানা বাঁধছে যে সরকার কি আদৌ নির্বাচন দিয়ে মানে যাওয়ার মতো সরকার কিনা, অথবা তাদের সমস্ত এজেন্ডা, যেসব এজেন্ডা নিয়ে তারা মানে মাঠে নেমেছেন, এজেন্ডাগুলো ফুলফিল করে মানে যেতে পারবেন কিনা। তা না হলে নির্বাচনটাকে তারা পিছিয়ে দেওয়ার মানে একটা চক্রান্ত তো করবেনই। এক্ষেত্রে সরকারেরও একটা লাভ আছে। সরকারের যে উপদেষ্টারা আছেন তারা তো চেয়ারের মজা বুঝে গেছেন। আবার যারা আছেন, যারা দেশ বিদেশ থেকে বিভিন্নভাবে বিভিন্ন রকম মানে ভাবে এসে এখানে মাফিয়াতন্ত্র কায়েম করার জন্য চাচ্ছেন, তাদের সেই মাফিয়াতন্ত্র কায়েমটা শেষ হয়ে গেছে কিনা, তাদের সুইস ব্যাংকে তাদের টাকাটা ঠিকমতো জমা হয়েছে কিনা, জমা না হলে সেই পর্যন্ত তারা হয়তো সময় নেবে। দেখেন এখানে আপনার এখানে আমি লুৎফে আলম আশিক চৌধুরীকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চট্টগ্রাম বন্দরে সাম্প্রতিককালে তারা যে এটা মানে এপি মুলারকে যেই
আপনার লাল দিয়ে চটটা দিয়েছেন, সেই ব্যাপারে ওনারা যদি আলোচনা করে আমায় কনভিন্স করতে পারেন, আমি হাতে চুড়ি পরে এখান থেকে চলে যাব। আর ওরা যদি কনভিন্স করতে না পারে, জাতির কাছে তারা ক্ষমা চাইবে। দেখুন, লাল দিয়ে চরে 50 একর চট্টগ্রাম বন্দরের ভূমি, 50 একর চট্টগ্রাম বন্দরের ভূমি নভেম্বরের 3 তারিখে 4 তারিখে একটা এপি মুলার নামে একটা কোম্পানি তারা সাবমিট করেছে তাদের ফিনান্সিয়াল এবং ইকোনমিক্যাল আপনার ফিনান্সিয়াল এবং টেকনিক্যাল অফারটাও করলো, 4 তারিখে করলো। এবং 17 তারিখে যেদিন শেখ হাসিনা রায় হবে, সমস্ত দৃষ্টিভঙ্গি আর মানে আরেক দিকে এই সুপারসনিক গতিতে, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুপারসনিক গতিতে তারা একটা চুক্তি করলো এপি মুলার কোম্পানির সাথে। এপি মুলার কোম্পানি যদি সদ উদ্দেশ্য থাকতো, তাইলেও তারা 13 দিনের মাথায় একটা চুক্তি স্বাক্ষর করতো না। আর সরকারেরও যদি সদিচ্ছা থাকতো, তাহলে তারা 13 দিনের মাথায় এই চুক্তিটা করতো না, যা দিয়ে অন্ধকারে রেখে, এবং বলছে যে কোনো মানে তারা এটা প্রকাশ করবে না। তারা 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে। 6,700 কোটি টাকা বিনিয়োগ করার মতো বাংলাদেশের বহু এন্টারপ্রেনার আছে। তারা 6,700 কোটি টাকা বিনিয়োগের বিষয়ে তারা 30 বছর চিটাগং পোর্টকে তারা মানে দখলে রাখবে বা তারা ব্যবহার করবে। 250 কোটি টাকা তারা সাইনিং মানি দিয়েছে। যে 250 কোটি টাকা সাইনিং মানি দিয়েছেন, এইটা আবার ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন নামে একটা প্রতিষ্ঠানকে চিটাগং বন্দর এঙ্গেজ করেছে, যেটাকে আপনার তারা 60 দিনের ভিতর তারা একটা রিপোর্ট দেবে। কিন্তু 13 দিনের ভিতর তারা চুক্তি করে ফেলছে, 250 কোটি টাকা তাদের হাতে চলে গেছে। এখানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে 6,700 কোটি টাকা বিনিয়োগ করলে যদি চট্টগ্রাম বন্দর বা সরকার, যে চট্টগ্রাম বন্দরে 3,500 4,000 কোটি টাকা বছরে আয়, চট্টগ্রাম বন্দর যদি এই টাকাটা বিনিয়োগ করে, তাহলে এই বিনিয়োগ উঠতে সময় লাগবে 5 বছর। আমি আশিক চৌধুরী এবং লুৎফি আলমকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই বিনিয়োগটা উঠতে সময় লাগবে 5 বছর। এবং যদি কোনো ব্যবসায়ী, যদি আজকে প্রতিযোগিতা হইতো, যদি কোনো ব্যবসায়ীকে ডাকতো, তাহলে সে বলতো যে ঠিক আছে, এটা আমি 15 বছরের জন্য নেব, 30 বছরের জন্য নেওয়ার মানে কোনো দরকার নাই, প্রয়োজনও ছিল না। ইভেন 6,700 কোটি টাকা এখানে খরচও হবে না। এটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হচ্ছে, কমিশনের টাকা ঢোকার সহ, সুইস ব্যাংকে যাদের নামে টাকা জমা হয়েছে সেই টাকাটা সহ। এবং তারা বলেছেন যে এখানে $21 করে পার কন্টেনার চিটাগং পোর্টকে দেবেন। বাংলাদেশের বহু ব্যবসায়ী আছেন যেটা $25 থেকে $30 পর্যন্ত চিটাগং পোর্টকে দেবেন। এবং আপনারা ওপেন করতেন কে কতটা মানে দেশের জন্য যেটা লাভবান হবে, আপনারা তো সেটা গ্রহণ করবেন। কিন্তু সেটা গ্রহণ না করে তারা কি করলো, তারা এখানে এমন একজনকে দিলেন, এজেন্ট হলো যে আপনার শেখ হাসিনার ফুফাতো বোনের জামাই, তাকে দিলেন। এবং পত্রিকায় উঠছে যে পোর্ট চালাবে বিদেশিরা, কমিশন জমা হবে শেখ হাসিনার পরিবারের কাছে। আচ্ছা, নিউমরিক কন্টেইনার টার্মিনাল আপনারা দেখেন, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আয়বর্ধক একটা কন্টেইনার টার্মিনাল, যেটাতে 2,000 কোটি টাকা দিয়ে তার অবকাঠামো তৈরি করা হয়েছে, 4,000 কোটি টাকা ইকুইপমেন্ট বিনিয়োগ করেছে। সেখানে 1 ইঞ্চি জায়গা বাড়ানোর কোনো উপায় নাই। 1 ইঞ্চি জায়গা, কারণ এক পাশে নেভেল বেস, এক পাশে চিটাগং কন্টেইনার টার্মিনাল, এক পাশে আপনার বেসরকারি সম্পত্তি, যেটা আর নেওয়ার কোনো উপায় নেই, যেটা নিয়ে একেবারে শেষ করে ফেলেছে, এটাতে আর ওইখানে হাত দেওয়ার কোনো উপায় নেই। এই অবস্থায় নিউমরিক কন্টেইনারে নতুন কোনো মানে বিনিয়োগকারী এসে 1 পয়সা বিনিয়োগ করার কোনো উপায় নেই। এখানে চট্টগ্রাম বন্দরটাকে আমরা সামুদ্রিক বন্দর বলবো, এটা মূলত নৌবন্দর। আপনার সমুদ্র থেকে প্রায় 20 নটিক্যাল মাইল ভিতরের মধ্যে এসে প্রবেশ করতে হয় একটা জাহাজকে। এবং চট্টগ্রাম বন্দরে একটা কার্ভ থাকার কারণে এখানে 190 মিটারের উপর জাহাজ, পৃথিবীর কোনো শক্তি এখানে করতে পারবে না। এটা একটা নদীমাতৃক একটা বন্দর। এখানে একটা ড্রাফটের ব্যাপার আছে, 8.5 মিটার বা 9 মিটারের উপরে কোনো ড্রাফটের জাহাজ আসবে না। তাহলে এনসিটিকে না দিয়ে সিটিকে দেওয়া হচ্ছে। এখন এখানে একটা বেসরকারি প্রতিষ্ঠান এটা পরিচালনা করতো। বেসরকারি প্রতিষ্ঠানের হাত থেকে এটা নিয়ে বাংলাদেশ নেভিকে দিয়েছে 6 মাসের জন্য, প্রায় 9 কোটি টাকা বেশি দিয়ে, 9 কোটি টাকা বেশি দিয়ে তাদের পারফরমেন্স বাড়ছে 2%। এই 9 কোটি টাকা যদি বেসরকারি কোম্পানিকে দিত, তাহলে এটার পারফরমেন্স বাড়তো আরও 10%। যেমন স্যারের কথার সাথে আমি একমত। 91 সাল থেকে বাংলাদেশের ইকোনমি একটা বম্বিং হওয়া শুরু করেছে, একটা বুমিং হওয়া শুরু করেছে। এবং 91, 96, 2001, 2006 পর্যন্ত সমস্ত এন্টারপ্রেনাররা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য ছুটে আসছে। বিদেশের থেকে বড় বড় মানে কোম্পানি, মানে লেখাপড়া ডিগ্রি নিয়ে তারা বাংলাদেশে 11 সরকার এসে এই যে ব্যবসায়ীদের উপর একটা হাত দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীরা কিন্তু তাদের হাতটাকে গুটিয়ে ফেলেছে। নাহলে সবাই মিলে যদি আমরা বিনিয়োগ করতাম, তাহলে জিনিসটা আমরা অনেক বেশি হতো। চট্টগ্রাম বন্দরে বছরে 17 লক্ষ কন্টেইনার আমদানি করা হয়। 17 লক্ষ কন্টেইনারের মধ্যে প্রায় 40% কন্টেইনার চলে যাচ্ছে আপনার ডিপুতে, কন্টেইনার ডিপুতে। এখানে চট্টগ্রাম বন্দর কিছু নেই, জাহাজ থেকে নামতেছে কন্টেইনার ডিপুতে চলে যাচ্ছে। প্রায় 15 লক্ষ কন্টেইনার রপ্তানি করা হয়, তার মধ্যে 43% হলো যে এমটি কন্টেইনার। এবং বাকি যে কন্টেইনারগুলো লোড কন্টেইনার রপ্তানি করা হয়, লোড কন্টেইনারের 100% চট্টগ্রাম বন্দরের বাইরে
ডিপুগুলোতে আপনার লোড হচ্ছে। এখানে চট্টগ্রাম বন্দরে কোনো লেনদেন করার কোনো সুযোগ কিচ্ছু নাই। চট্টগ্রাম বন্দর জাস্ট একটা ফ্যাসিলিটেট করতেছে। এখানে যদি আপনার কোনো মানে আপনার ট্যাক্সের ব্যাপারে ব্যাপারে যদি হয় সেটা কাস্টম। আপনি যদি কোনো আপনি বলতে চট্টগ্রাম বন্দরে তো এটা লাভজনক প্রতিষ্ঠান, বিআরটিসির মতো প্রতিষ্ঠান মাটির সাথে মিশে যাচ্ছে, আপনি সেটাকে টেনে তোলার মতো কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বিটিএমসি, বিজিএমসি, বিসিআইসি, বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, তারপর সুগার মিল কর্পোরেশন, এইসব জায়গায় আপনি হাত দিচ্ছেন না। আপনি বাংলাদেশের হৃৎপিণ্ডকে হাত দিচ্ছেন চট্টগ্রাম বন্দর। এটা ব্রিটিশের সাথে দিতেই হবে। মরণপণ চুক্তি করেছেন, আপনি শপথ নিয়েছেন, আপনার অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে আপনি কাজ করবেন। আপনি বলছেন যে চট্টগ্রাম বন্দর যারা বিদেশে তুলে দেওয়ার ব্যাপারে বাধা দিচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে। আপনি বিরাগের বশবর্তী হয়ে শপথ ভঙ্গ করেছেন। আপনার দেশটাকে তো একটা অন্তর্বর্তীকালীন সরকার যে দেশটাকে যার নামে পরিণত করতে পারে তার আপনার উৎকৃষ্ট উদাহরণ আপনার ডক্টর ইউনূস। সমস্ত সমস্যার মহানায়ক তিনি। আমরা তাকে ইনিয়ে বিনিয়ে হাতে পায়ে ধরে বহুবার বলেছি আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করেন। আপনার যদি সৎসাহস থাকলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাংলাদেশে আরেকজন খুঁজে পেতেন না? তিনি যখন চালাতে পারছেন না, আপনি এক্সপেরিমেন্ট চালান। আপনি তো শপথ নেন নাই যে আপনার এই উপদেষ্টাকে আপনি পরিবর্তন করবেন না। আজকে যে আমরা আইনশৃঙ্খলার পরিস্থিতি এত ভয়াবহ অবনতি দেখতেছি, পুলিশ প্রশাসনকে যে উজ্জীবিত করতে পারছেন না, আজকে প্রশাসন যে হাত পা গুটিয়ে বসে আছেন, আপনার ফাইলে আসলে শুধু কথা বলুন, তারপরে আপনার এটা পেশ করুন, এইভাবেই কিন্তু বড় বড় কাজগুলো স্থিমিত হয়ে আছে, বিনিয়োগ হচ্ছে না। কিন্তু যেখানে লাভ আছে সেখানে উপদেষ্টারা ঝাঁপিয়ে পড়ছে। উপদেষ্টার নিরপেক্ষতা তো ডক্টর ইউনূস সাহেব ভঙ্গ করেছেন। উনি কথা নাই বার্তা নাই, ওনার সাইন ছাড়া কি আপনার স্থানীয় সরকার উপদেষ্টার পরিবর্তন হয়েছে? হওয়ার পরে স্থানীয় সরকার উপদেষ্টা সমস্ত বাজেট তার এলাকায় নিয়ে গেছেন। আচ্ছা, সেখান থেকে তিনি নির্বাচন করবেন ঢাকাতে। অ্যাট আ টাইম 95% মানে আপনার যে সমস্ত যে বাজেটটা ওনার নির্বাচন এলাকায় নিয়ে আসছেন। তো ডক্টর ইউনূস সাহেব কি চোখে দেখছেন না? এটা কি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া না? দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া দুর্নীতিবাজ তো একই কথা। তিনি তো তার সমস্ত কিছু করে ফেলেছেন। তিনি আদম ব্যবসার লাইসেন্স না হইতে আরম্ভ করে গ্রামীণ আপনার ইউনিভার্সিটি আরম্ভ করে তার সুদ মকুব হইতে আরম্ভ করে সব কিছু করেছেন। আজকে এপি মুলারকে আপনার চিটং পোর্ট দিচ্ছেন, সেখানে 10 বছর আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। এমনকি এপি মুলারের পক্ষ থেকে যে সমস্ত লোকজন চাকরি করবে তাদেরকে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। তাদের $80 থেকে $90 তারা বৈদেশিক মুদ্রা নিয়ে যাবে, যেটা বাংলাদেশে টাকাটা বাংলাদেশ যদি বিনিয়োগ করতে থাকতো। আপনি বিআরটিসিতে বিনিয়োগ করতে পারছেন না, ভালো কথা। আপনি বাংলাদেশ রেলকে ঠিক করেন, সেটা করতে পারছেন না, ভালো কথা। চট্টগ্রাম বন্দর সবচেয়ে বেশি আয়বর্ধক আপনার এনসিটিকে আপনার এই যে ডিবি পোর্ট ওয়ার্কে দেওয়ার ব্যাপারে আপনার এত মরণপণ চিন্তা কেন? কারণ আপনি তত্ত্বাবধায়ক সরকারের তো কিছু সীমাবদ্ধতা আছে, আপনি মেজর কোনো কাজ সিদ্ধান্ত নিতে পারেন না। এবং মামলা হয়েছে, এই মামলার ব্যাপারে বিভক্ত রায় আসছে। সিনিয়র জাজ বলেছেন যে, বিচারপতি বলেছেন যে এটা দেওয়া যাবে না, জুনিয়র বলেছেন দেওয়া যাবে। এখন আরেকটা কোর্টে আরেকটা মানে নতুন কোনো বেঞ্চে যাবে। কিন্তু আমরা তো চট্টগ্রাম বন্দরের মোহনার পরে দিয়ে আছে চট্টগ্রামের বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর যে বাংলাদেশ নেভি, যার একমাত্র সাবমেরিন, এগুলো সেখানে আছে। তো আমরা যদি মোহনাটাকে বন্ধ করে দিই তাহলে যে কোনো সময় এটা আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। আপনার এই যে ডিবি পোর্ট ওয়ার্ল্ডের তার সমস্ত 90% লোক হলো ভারতীয়, যাদের সাথে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে। বিভিন্ন রকমের বিদেশিদের হাতে আমাদের পোর্ট চলে যাওয়া মানে আমাদের হৃৎপিণ্ডকে বন্ধ করে দেওয়া। তিনি অন্য কোনো দিকে হাত দিচ্ছেন না, স্বাস্থ্য খাতে হাত দিচ্ছেন না, শিক্ষা খাতে হাত দিচ্ছেন না, বেকারত্ব অবসানে হাত দিচ্ছেন না। ঢাকা শহর যে বসবাসে অযোগ্য হয়ে গেছেন সেই ব্যাপারে তার কোনো পদক্ষেপ নেই। তিনি পড়ে আছেন চট্টগ্রাম বন্দরকে দেবেন। লুৎফে আলম এবং আশিক চৌধুরী লম্বা লম্বা কথা বলছেন, কিন্তু একদম অশ্বডিম্ব প্রকাশ। ডক্টর জামাল উদ্দিন, উনি যে পোর্টের কথা বলছেন, এটা নিয়ে আমি একটু আলাপ করতে চাই। বাংলাদেশের যে জিওগ্রাফিক লোকেশন, এই লোকেশনটা কিন্তু এই চিটাগং পোর্ট হচ্ছে 1862 সালে। এটার উপরে আমার একটা মানে পাবলিকেশন আছে। এবং এইটা ওই সময় পর্তুগিজ ব্যবসায়ীরা আমাদের সন্দ্বীপে আপনার ওখান থেকে জাহাজ এক্সপোর্ট করতো। বাংলাদেশে কিন্তু এক্সপোর্টের জন্য সমুদ্রের পাড়ে যে দেশগুলা, পৃথিবীর সমস্ত দেশ ধনী হয়ে গেছে। একমাত্র 5টা দেশ, এক্সেপ্টিং 5। তার মধ্যে 1 নম্বর হলো বাংলাদেশ, গরিব আছে। 2 নম্বর পাকিস্তান, 3 নম্বর সোমালিয়া, 4 নম্বর উত্তর ইয়েমেন, 5 নম্বর দক্ষিণ ইয়েমেন। আনফর্চুনেটলি এই 5টা মুসলমান দেশ। আর আমাদের যে জিওগ্রাফিক লোকেশনটা, এই লোকেশনটা কিন্তু হিউজ অপরচুনিটি আছে। আমরা সিঙ্গাপুর হইতে পারি,
আপনি মাতার বাড়িতে আজকে পেপারে দেখছেন কি না, মাতার বাড়িতে যে পোর্ট যেটা করা হয়েছে, 50,000 টনের জাহাজ এখানে ঢুকতে পারে এখন। আমি ওখানে ওই যে কোল ফায়ার জেনারেশনের কোম্পানি যেটা ছিল ওই মাতার বাড়িতে হয়েছে, ওর পাশেই এটা একবারে সাগরের ইয়ের ভিতরে। ওই যে এই পোর্টে এখন আপনার ধরেন আমাদের যে ওনারা তো ব্যবসায়ী মানুষ, ওনারা এগুলো জানে। সেটা হলো ধরেন হামবুর্গ পোর্ট থেকে একটা জাহাজ ইয়ে হলো ঘুরে ঘেরাইয়া মালয়েশিয়াতে, কুয়ালালামপুরে, এই আপনার কলম্বো, করাচি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘেরে আসে আমাদের এখানে। আর আমাদের উনি যে বললেন যে 9 মিটার, ওইটা ওই সময় যেটা ছিল ওইটা আস্তে 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 এটা কিন্তু উঁচু হয়ে যেতেছে, যে কারণে 9 মিটার এখন আছে। এখনকার যেটা হচ্ছে এটা হলো আপনার মাতার বাড়ির যেটা, এটা মিনিমাম 18 মিটার লাগে ডেপথ, মিনিমাম 18 মিটার লাগে। এবং সেই 18 মিটারের ইয়েটা করা হয়েছে ওই ইয়ের জন্য। এখন আপনার বাংলাদেশ খুব কাছাকাছি সময়ে সিঙ্গাপুরের মতন হওয়ার সম্ভাবনা আছে, যদি আমরা আমাদের সমুদ্রটাকে ব্যবহার করি। এই ব্যবহার করার একটা ফান্ডামেন্টাল, যেটা আমাদের লোকরা এটা বাদ দিয়া অন্য লোকের দিয়া করলে, যেমন আপনি ধরেন উনি যেটা বললো যে তাদেরকে দিছে কেন, চালানির খরচ দিবে তারা। ওই বেটা করে ইনফ্রাস্ট্রাকচার বন্ডের নাম আপনারা শুনবেন, বন্ড ইস্যু করে সরকার। এই টাকা যদি 5 থেকে 6,000 কোটি টাকা উনি যেটা বলছেন, গভর্নমেন্ট 65,000 কোটি টাকা দিয়ে হইলেও এটা বন্ড ইস্যু করে এটা করা উচিত, সরকারি বন্ড। এবং সেই বন্ড বিক্রি করবে পাবলিকের কাছে, পাবলিক ইনভেস্ট করবে। এবং সেই বন্ড মার্কেটে ইয়ে করলে এটা বাজারে আবার স্টক এক্সচেঞ্জে এটা লেনদেন হয়। এবং সেই বন্ড ইস্যু করে কিন্তু ইউ ক্যান পে ওদের, মানে আপনি ওই পোর্টটা আপনি ডেভেলপ করবেন এবং ইন্টারন্যাশনাল যারা আছে ওদেরকে পয়সা দিয়ে যে কদিন কর্মচারী হিসেবে কাজ করবে, ওই আমার ইনস্টল করে দিয়ে আমার লোকজনরে শিক্ষা ট্রেনিং দেওয়া, হি উইল গো আউট। এটা ম্যানেজমেন্ট কনসালটেন্ট অল্প কিছুদিনের জন্য, 2 থেকে 3 বছর। কিন্তু এখন এটা যে চুক্তির কথা শুনলাম, উনি বললো যে আরও লং টার্ম, এটা কিন্তু আমরা নিজেরা ম্যানেজ করতে পারি। এখন বাংলাদেশের যে ক্যাপাসিটি হয়েছে, যেমন আপনার 30,000 কোটি টাকা খরচ করে যদি পদ্মা ব্রিজ করতে পারে, তাহলে 20,000 কোটি টাকা দিয়ে একটা পোর্ট বানাইতে পারে না সরকার? বন্ড ইস্যু করবে, গভর্নমেন্ট বন্ড ইস্যু করবে 30 বছর মেয়াদি, 30 বছর মেয়াদি, পাবলিকে কিনবে, জনগণের মধ্যে বিক্রি হবে, ইনস্টিটিউশনগুলো কিনবে এবং বিদেশিরা অনেক সময় কিনে। এবং এটার জন্য আরেকটা আছে, স্কোপ আছে, সেটা হলো আমাদের বাংলাদেশের লোকরা যারা বিদেশে থাকে, ইসরায়েল যখন 48-এ রাষ্ট্রটা ক্রিয়েট হয়, 1951-এ ইসরায়েল কিন্তু ডায়াসপোরা বন্ড ইস্যু করছে 1951-এ। ইন্ডিয়া অ্যাট দি সেম টাইম ইন্ডিয়াও করছে। ওই ডায়াসপোরা বন্ড কেন করছে? ওই দেশের যে আমাদের লোকরা ওখানে আছে, ওরা US ডলারে ইনভেস্ট করতেছে। এটা কিন্তু ফরেন কারেন্সি লোন টু মাই হোম কান্ট্রি রেসিডেন্ট লোকজন, আমাদের দেশের লোকের কাছে এই বন্ডটা আমি বিক্রি করতেছি, এর ইন্টারেস্ট রেট একটু বাড়ায় দিলে মানুষ কিনবে। এবং এটা তো গভর্নমেন্টের সভরেন গ্যারান্টি আছে, সেই ক্ষেত্রে এটা মাইর যাওয়ার কোনো সুযোগ নাই, অন্য বন্ডের যেরকম তা না। সেই ক্ষেত্রে লোকাল অথবা ফরেন কারেন্সি বন্ড ইস্যু করলে দেখবেন যে এর থেকে বেশি টাকা আমাদের রিজার্ভে এসে জমা হবে। এখন এরা কয় টাকা আনতেছে এটা তো আমরা জানি না, এরা তো আমাদের এখান থেকে নিবে, সে তো আমার এখানে ইনভেস্ট করতেছে কিনা ভাই, আমি তো এটা জানি না। তাহলে রানিংয়ের জন্য আপনি লোক আনবেন, ওটা তো এমপ্লয়ি হিসাবে আপনি আনতে পারেন। আপনার শিপিং কর্পোরেশন চিটাগং পোর্ট অথরিটি তাদেরকে হায়ার করতে পারে কনসালটেন্ট হিসেবে। এটা কত? এটা তো টেম্পোরারি টাইমের জন্য 1-2 বছর দিয়ে রেখে আমাদের লোকজনদের ট্রেনিং দিয়ে সে চলে যাবে। দেখছি জানাব আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির গ্রাজুয়েট যারা বাইরে হইতেছে, এরা আমেরিকাতে যায় তারা সার্ভিস দিতেছে না। বাংলাদেশের ইঞ্জিনিয়াররা আমেরিকাতে যায় যদি দিতে পারে সার্ভিস, তাহলে আমার দেশে দিবে না কেন? তাদেরকে ওইভাবে আপনি দেন, সেরকম অ্যারেঞ্জ করেন। যে এখনও যদি করেন, বিদেশে জাহাজে যারা চাকরি করছে তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে নিয়ে এনে ওই স্ট্যান্ডার্ডের কাছাকাছি একটা অবস্থায় বেতন দেওয়া তারা রাখেন। চাকরি ওইখানে করতেছে না, দে আর ডুইং দ্যাট জব এবং সেখানে সাকসেসফুলি করতেছে। বিদেশের এনভায়রনমেন্টে চাকরি ঠিক রাখা একটা বাঙালি জায়গা
ডিফারেন্ট এনভায়রনমেন্ট থেকে, ইটস এ চ্যালেঞ্জ, এবং সেটা করতেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে গভর্নমেন্ট শুড রিথিঙ্ক, এটা রিথিঙ্ক করে বন্ড ইস্যু করে, লোকাল কারেন্সি বন্ড অথবা ফরেন কারেন্সি বন্ড ইস্যু করে এটা ফাইন্যান্স করা সম্ভব। এবং আপনার তারা যে পোর্টটা ব্রিটিশরা যখন করছে 1862 সালে, এটা কেন করছে? প্রথমে লাইনটা নিচে কোথায়? সিলেটের সাথে চা এক্সপোর্ট করার জন্য, ওইটা তাদের লাভ, তারা চা নিয়ে নেওয়ার জন্য, এক্সপোর্ট করার জন্য নিচে। তারপরে এই লাইনটা, রেল লাইনটা, এবং রেল লাইন কিন্তু আপনার পুরা কিন্তু ওই দিক দিয়ে ঘুরে যায় কেন? আমরা নোয়াখালী থেকে আমরা যখন চিটাগাংয়ের দিকে যাই, ফেনী পর্যন্ত যাইতে হয় আমাদের রেলে, অথবা চৌমনি পর্যন্ত। এখানে গেলে হইল কি, আমরা কেন ব্রাহ্মণবাড়িয়া ঘুরে যাই? বিকজ ওই সময় যেহেতু সিলেটে লাইনটা করছে, ওখান থেকে তারা নরসিংদী পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আনছে, তারপরে নরসিংদী পর্যন্ত আনছে, তারপরে আইসা এই কমলাপুর বা এই সমস্ত ঢাকার এদিকে গিয়েছে। এবং প্রথম রেল লাইন আপনার কুষ্টিয়ার ওই দিক দিয়ে হয়েছে। ওরা ব্রিটিশরা ওইটা করে না, যেখানে ইন্টারেস্ট ছিল তারা কলোনিয়াল স্বার্থ জন্য এটা করছে, এবং সেটা আমরা এখন আরেক কলোনি আনতেছি, এটা তো ঠিক না। আমাদের এখন কিন্তু 55 বছরে আমাদের ক্যাপাসিটি বাড়ছে, এটা স্বীকার করতে হবে। সেটা অনেক দুর্বলতা আমাদের আছে, কিন্তু এটার অর্থ এই নয় যে আরেকজনরা আনিয়ে আমার এটা চালাইতে দিতে হবে। আই ডু নট বিলিভ ইট। সো মিস্টার সাদাত হোসেন সেলিম। না, আমি স্যারের সাথে একমত। এটা আপনার এই যে মানে বন্ড দিয়ে অথবা আপনার স্টক মার্কেট থেকে কত 6,700 কোটি টাকা, 6,400 কোটি টাকা দিয়ে আপনি 30 বছরের জন্য দিচ্ছেন, আপনার 5 বছরের বিনিয়োগ উঠে যাবে। আপনি কোনটা ভালো আপনার জন্য? আপনার এখানে যখন আপনার নিউমরিক কন্টেইনার টার্মিনাল চালু হয়েছে, গ্যান্টিগেন এনেছে, তখন বাংলাদেশি যে এন্টারপ্রেনার তিনি কিন্তু আপনার কোরিয়ার থেকে অপারেটর নিয়ে এসেছেন। কোরিয়ার অপারেটররা অপারেট করেছে এবং বাঙালিদেরকে শিখিয়েছেন। 3-4 বছরের মাথায় বাঙালিরা শিখে গেছেন এবং কোরিয়ানরা চলে গেছেন। এখন বাঙালিদেরকে শিখাচ্ছেন। আমাদের আজকে থেকে 15 বছর আগেও মানে কন্টেইনার হ্যান্ডলিংয়ে চিটাগং পোর্টের অবস্থান ছিল 100-র উপরে, মানে 100 নম্বরের মধ্যে ছিল না। এখন 67 নম্বরে নিয়ে আসছে। কারা আনছে? এই বাঙালিরাই তো এনেছে, এই বাংলাদেশিরা তো এনেছে, তারা কাজ করে এনেছে। আপনি কি পেয়েছেন? মানে যে সাদা চামড়াকে আনতেই হবে এইভাবে, মানে চিটাগং পোর্টে, আর অন্য কোথাও না। কিন্তু আপনি দেখেন, আমরা চিটাগং পোর্ট তো আপনার মানে যে ভৌগোলিকভাবে যে আমরা যে অবস্থানে আছি, এটা এমনিই তো একটা ঝুঁকির মধ্যে আছি। স্ট্র্যাটেজিক্যাল আমরা ইয়ের মধ্যে আছি, আমরা মানে করিডোর দর ব্যবহারে উদ্গ্রীব। এবং সবচেয়ে বড় কথা হলো যে তারা যেসব মানে মানহানিকর কথাবার্তা বলে এই কাজটা করছেন, সেটা আমরা মেনে নিতে পারছি না। আমরা মনে করি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি 91 সালে, আমরা দেখেছি 96 সালে, আমরা দেখেছি 2001 সাল পর্যন্ত আমরা যেই 91 অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি, তারা কিন্তু তাদের এর বাইরে কিন্তু কোনো কাজ করেন নাই, এটার বাইরে গিয়ে কোনো কাজ করেন নাই। এবং তারা নিয়মিত কাজ করেছেন এবং তারা কোনো পলিসি মেকিংয়ের মধ্যে যান নাই। মহিউদ্দিন ফখরুদ্দিন এসে কিছু পলিসি মেকিং করতে গিয়েছেন, ব্যবসায়ীদেরকে ধরেছেন, কোমরে রশি দিয়েছেন, এমনকি তারা শেষ পর্যন্ত পালিয়ে যেতে পারতো, মানে ছেড়ে দেমাকে দেবাচ্ছি কোনো রকমে। হোসেন জিল্লুর রহমান সাহেব এসে ওটা মোটামুটি স্যালভেজ করে কোনো রকম নির্বাচনটা করে দিয়ে ওনারা মহিউদ্দিন ফখরুদ্দিন চলে গেছেন, এবং তারা কিন্তু জুমার নামাজ পড়তে ঘর থেকে বেরোতে পারছেন না। তো ইউনূস সাহেবের তো বোঝা উচিত, ওনার বয়স হয়ে গেছে। উনি যেখানে আজকে মানে জেলে থাকার কথা ছিল, মাস্ট জেল, মানে ফাঁসি না হলে উনি জেলে থাকার কথা ছিল, সেখান থেকে ওনাকে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে। উনি সুযোগটাকে কাজে না লাগিয়ে উনি সুযোগটাকে অপব্যবহার করছেন। উনি এমন উপদেষ্টা নিয়োগ করছেন যাদের কোনো একদম প্রয়োজনে নেই, যাদের মধ্যে 8-9 জনের পাসপোর্টেই হলো যে আপনার বিদেশি পাসপোর্ট। তারা তো টাটা বাইবা দিয়ে চলে যাবে, তারা তো একটা মানে দেশটাকে একটা মানে বিপদের সম্মুখীন করে চলে যাবে। তারপরেও আমি কায়মনে বাক্যে প্রার্থনা করছি ওনার সুমতি হোক, নির্বাচনটা হয়ে যাওয়া দরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয়নি, সেটা আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি, আমরা মনোকষ্ট পেয়েছি। তারপর মনে করলাম যে ঠিক আছে 40 দিন আমরা মেনে নিলাম। এখন কিন্তু এই 40 দিন, আজকে একটা পত্রিকা এসছে যে অন্তত 50 জন প্রার্থীকে কিলিং করা হবে বা এরকম করা, মানে এই ধরনের মানে ব্যাপারটা সামনে আসছে। এই যে নির্বাচন কমিশন আজকে আপনার আরপিও সংশোধনী আপনি করার আগে তো আপনার স্টেক হোল্ডারদের সাথে বসার দরকার ছিল, রাজনৈতিক নেতাদের সাথে কথা বলে আপনি সিদ্ধান্তগুলো নেওয়ার দরকার ছিল। আজকে বলছে যে কি মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না। মানে ঠিক আছে, আপনি নির্বাচনটাকে ব্যয় কমানোর জন্য আমরা বলেছি যে ঠিক আছে আপনি পোস্টারটা বাদ দেন, তারপর আপনি এখন পোস্টারের জায়গায় আপনি বিলবোর্ড দিচ্ছেন, এটা আরও ব্যয়বহুল, ইলেকট্রনিক্স বিলবোর্ড। আপনি একটা জায়গায়
এক মঞ্চে সমস্ত প্রার্থীদেরকে এনে বলেন যে তারা তাদের বক্তব্যটা পেশ করুক, জনগণ এখানে চিনে নেবে। আসলে একজন প্রার্থীর জন্য তাকে পরিচিত করার জন্য লক্ষ লক্ষ পোস্টারও দরকার হয় না, তেমন হয় না। কিন্তু আপনার ব্যয়টা কমানোর জন্য আপনি কী পদক্ষেপটা নিয়েছেন? কারণ আপনি এই একটা সংসদ সদস্য মিথ্যাচার দিয়ে সংসদে প্রবেশ করে, তিনি খরচ করেন হয়তো 20 কোটি টাকা, 10 কোটি টাকা, 5 কোটি টাকা, তিনি একটা আপনার দেন, ডিক্লেয়ার করে দেন যে আমি 30 লক্ষ টাকা বেশি খরচ করি নেই। এই যে একটা মিথ্যাচার দিয়েই তো তার সংসদে যাত্রা, তার থেকে আমরা কি আশা করতে পারি? মানে নির্বাচন কমিশনও সেইভাবে আমাদের প্রতি সুবিচার করেন নাই। তারপরে এখন তারা আরপিও সংশোধন করে দিয়েছেন, আবার তারা আমাদেরকে জানিয়েছেন যে নতুন 2টো সার্কুলার দেবে, কি দেবে জানি না। আচ্ছা ঠিক আছে, তারপরও মেনে নিলাম। এখন গত বিখ্যাত সেই আপনার রাতের ভোট হয়ে যাওয়ার ব্যাপারে তারা বলেছেন যে সকালবেলায় পাঠাবেন, আপনার ব্যালট পাঠাবেন, পাঠাবেন। এখন তো আবার বললেন যে না, রাত্রে পাঠিয়ে দেবেন। অনেক দুর্গম এলাকায় আসলে সকালবেলায় পৌঁছানো সম্ভব না। তো যে কাজ করা সম্ভব না সেটা আগে থেকে বলার দরকার ছিল কি? আপনি এখন আমরা একটা আশাবাদী যে নির্বাচনটা সুষ্ঠু হতে পারে, যেহেতু সেনাবাহিনী এবার তাদের আপনার ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়ে আপনার মাঠে থাকবে। ইতিমধ্যে 14, 16 এবং 18 সালে সেনাবাহিনীকে একদম গ্রাম পুলিশ বানিয়ে দিয়েছে, অথবা আনসার বানিয়ে দিয়েছে, অথবা নির্বাচনের দর্শক বানিয়ে দিয়েছেন। তারা গাড়ি নিয়ে শুধু মানে দেখে যেতে পারতো, কিছু করার ক্ষমতা ছিল না। আর রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছা থাকে তাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে বলে আমরা মনে করি। এবং আমরা মনে করি যে নির্বাচন কেন্দ্র করে আপনার তার দলগুলো ম্যানিফেস্টো দেবে, জনগণ যেটা গ্রহণ করবে। লেভেল প্লেয়িং ফিল্ড যেন নির্বাচন কমিশন সঠিকভাবে পালন করে। এখন লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা আপনার মসজিদকে আমরা ব্যবহার করি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বা জুমার নামাজ পড়ার জন্য। সেখানে ইমাম সাহেব খুতবা পড়েন এবং ইমাম সাহেব খুতবার মধ্যে দিয়ে আমাদেরকে আমাদের জাগতিক এবং ইহলৌকিক পরলৌকিক কিছু বিষয় নিয়ে কথা বলেন। সেখানে জামাতের নেতারা কিন্তু বাধ্য হয়ে সেখানে মানে ইমামকে বাধ্য করছেন তারা বক্তব্য রাখার জন্য, এবং তারা বক্তব্য রেখে তারা বিভিন্ন আয়াত উদ্ধৃতি দিয়ে তারা বলছেন যে আপনার দাঁড়িপাল্লাকে ভোট না দিলে জাহান্নামে যেতে হবে, এবং ভোট দিলে জান্নাত, না দিলে জাহান্নাম। এখন আমাদের নবী রসুল ওনারা কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেন নাই। আপনার আপনার ইসলামিক দেশগুলোতে তো আপনার গণতন্ত্রই নাই, সেখানে তো নির্বাচনে নাই, প্রতীক নাই। এই যে একটা মিথ্যাচার করছে, এটাও তো নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে আমরা যথেষ্ট রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যাপারেও কিন্তু নির্বাচন কমিশন থেকে অথবা সরকার থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা আশা করছি যে এটা যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে যে মব করে অথবা আপনার বিভিন্নভাবে তারা যে আক্রমণের শিকার করছেন, সেখানে তো সরকার তড়িৎ ব্যবস্থা নেওয়া দরকার, তড়িৎভাবে তাদেরকে প্রোটেক্ট দেওয়া দরকার নির্বাচনটাকে সুস্থ করার জন্য। কারণ আমরা একজন রাজনৈতিক নেতা, তিনি তার বক্তব্য দেবেন, তার বক্তব্য দেওয়ার জন্যই তো আমরা এতদিন পর্যন্ত লড়াই করেছি। তিনি যেন তার মন খুলে তার মনে কথাটা বলতে পারেন। তিনি যদি ভুল কথা বলেন, তিনি যদি রাষ্ট্রবিরোধী কথা বলেন, তিনি যদি আইন বিরোধী কথা বলেন, তাহলে সেটা আইন মোকাবিলা করবে। কিন্তু জনগণকে দিয়ে, জনগণ নামে, তৌহিদি জনতার নামে তার উপর আক্রমণ করার এই প্রবণতা থেকে তো গভর্নমেন্টকে সরে আসতে হবে। এবং এর পিছনে যে গভর্নমেন্টের একটা প্রচ্ছন্ন একটা সমর্থন আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এই দায়িত্ব থেকে ডক্টর ইউনূস সাহেব কিন্তু আপনার মানে করতে পারবেন না। আমি একদিন ওনার সামনে বক্তব্য রাখলাম যে আপনি মেহরবানি করে, করুণা করে আপনি আমাদের প্রতি দয়া পরবশ হয়ে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি সরিয়ে দেন। আপনি তার চাইতে একজন মানে দেখেন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলা নেই, বার্তা নেই, রাত্রে 8 বাজে সংবাদ সম্মেলন করেন, এবং যিনি কী বলেন না বলেন উনি নিজেও বুঝেন না। তো তাহলে পুলিশকে অথবা প্রশাসনকে চালাতে হলে তো আপনার লিডারকে সেভাবে, বা একজন সচিব যদি ঠিক থাকে, একজন সচিব যদি দক্ষতা পরিচয় দেয়, তাদের অধীনস্থ কিন্তু যারা আছেন তারা কিন্তু সমস্ত বিষয়টাকে কিন্তু সেইভাবেই চিন্তা করেন। একটা ফাইল উপস্থাপন করতে গেলে 3 বার চিন্তা করেন যে সচিব সাহেব তো এগুলো সেইভাবেই দেখতেছেন, তিনি তো মানে যথেষ্ট জ্ঞান রাখেন, এবং তিনি মানে তার কাছে উল্টাপাল্টা কোনো প্রস্তাব নিয়ে যাওয়া যাবে না। ওনারা এইভাবে অ্যানালাইসিস করেই তো তারপর একটা জিনিস করেন। এখন যদি একজন মানে প্রধান নির্বাহী যদি এইসব ব্যাপারে দৃষ্টি না দেন, এবং এইসব ব্যাপারে তিনি যদি এক ধরনের আপনার মানে অনীহা প্রকাশ করেন অথবা দেখেও না দেখার ভান করেন, তাহলে তো আমাদের জন্য একটা বিপজ্জনক। একজন ওনার ক্যাবিনেটের একজন সদস্য কিভাবে পারে যে আপনার ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে যে বিভিন্ন আপনার রাস্তাঘাট, আপনার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, তারপর কবরস্থান, এগুলো সারা সিটি কর্পোরেশনের সমস্ত বাজেটের 80% কেন ওই উপদেষ্টা যেখানে নির্বাচন করবেন সেখানে নিয়ে আসবেন? তিনি তো তাকে ডেকে তিরস্কার করতে পারতেন, সচিবকে সেখান থেকে সরিয়ে দিতে পারতেন।
শাস্তিমূলকভাবে তিনি যদি তার যদি সাহস না থাকে, যেহেতু তার নিয়োগকর্তা তারা, যদি সেখানে নিয়োগকর্তাদের প্রতি তিনি আপনার সাহস তো যদি না থাকে, তাহলে সচিবকে হলেও উনি পরিবর্তন করতে পারতেন, যেটা আসলে ঠিক না। তাইলে আমরা মন্তব্য করতে পারতাম নৈতিক দিক থেকে তিনি সৎ। তিনি তো নৈতিক দিক থেকে সৎ, এটা আমাদেরকে প্রমাণ করতে পারেন নাই। যাক, তারপরও আমরা দুর্ভাগা জাতি, আমরা কায়মনোভাগে প্রার্থনা করছি। আমরা অনেকদিন গণতন্ত্রের জন্য লড়াই করেছি, বাক স্বাধীনতার জন্য লড়াই করেছি, আমরা দেশের মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করেছি। এই লড়াইটা যেন আবার নতুন করে আমাদেরকে করতে না হয়, আমাদেরকে নতুন করে যেন আবার রাজপথে নামতে না হয়, এবং নির্বাচনটা যথাসময় হয়ে যাক। নির্বাচন না হলে যেটা ঘটবে বাংলাদেশে, সেটা বহন করার মতো ক্ষমতা আমাদের আর মোটেই নেই, আমাদের অবশিষ্ট কিছুই নেই। আমরা একেবারে ইথিওপিয়া, সোমালিয়ার মতো একটা অকার্যকর রাষ্ট্র বলে। ডক্টর জামালউদ্দিন, আমি ফাইনাল রাউন্ড, আপনার ইলেকশন, আমার এইটার ব্যাপারে আপনার মাধ্যমে একটা প্রস্তাব আছে। সেটা হলো যে ইলেকশনটা রাইটফুলি করার জন্য এটা কিন্তু করা যাইতো, এখনও সম্ভব। সেটা হলো যে 9টা ডিভিশন আছে না বাংলাদেশে, 9টা ডিভিশন, 9 ডিভিশনে 9 দিন হবে। সপ্তাহের প্রথম দিন রোববারে 1 ডিভিশনে হবে, পরের দিন হবে যদি চিটাগাং ডিভিশনে ওই দিন হয়, পরের বৃহস্পতিবারে হবে স্ট্যাগার্ড ইলেকশন। হ্যাঁ, স্ট্যাগার্ড করলে আপনার 5 দিন লাগে। এক সপ্তাহে যদি মানে 4 সপ্তাহে যদি 1 মাস ধরেন, 1 মাসের ভিতরে আমি শেষ দিব, তাহলে আমি কিন্তু এটা 9 দিনে ইয়ে করা সম্ভব। এবং 1 দিনে 2 ডিভিশনও করতে পারে, কিন্তু গভর্নমেন্টের যে লজিস্টিক্স এনাফ না। এই লজিস্টিক্সের কারণে কিন্তু নির্বাচনে দুর্বলতা পরিলক্ষিত, গণাটনা এই সমস্ত ব্যাপারে বিরাট প্রেশার পড়ে। এবং এটা প্রথমে এটা করবেন, তারপরে করবেন যে ভোটটা গণার পরে সব ভোট কালেক্ট করে ট্রেজারিতে নিয়ে জমা দিবেন। ডিস্ট্রিক্ট যে ট্রেজারি আছে ওখানে জমা দিন। ইন্ডিয়াতে এইভাবে হয়। আমি এগুলা এই একটা 2008-এর ইলেকশনের সময় একবার লিখছিলাম। তখন আপনার ওখানে জমা হলে ওটা থাকবে, গণবে না ওই দিন। ওই সময় উত্তেজনা থাকে মানুষের, গণার মধ্যে প্রবলেম হয়। এবং জেলার ওখানে এটা আর্মির কাস্টডিতে থাকবে, কেউ যাতে ওখানে কোনো রকমের এদার উদার না করতে পারে। এটা রাখে 1 দিনে ডিক্লেয়ার করবেন, ওই দিনে আপনি রেজাল্টটা ডিক্লেয়ার করে দেবেন সব কেন্দ্র মানে গণে। এবং ওইখানে সম্ভব এটা কিন্তু নিয়ে আপনি রেখে দিলেন, ওই ট্রেজারি ভাঙিয়ে কেউ টাকা নিতে পারবে না। দিস মিনস ইলেকশনের যে ডিসিপ্লিন সেটাকে কিন্তু ইউ ক্যান মেনটেন। এবং এইটা মেনটেনেন্সের মধ্যে দিয়ে আপনি একটা উদাহরণ সৃষ্টি করতে পারেন। তারপরে আরেকটা বললেন যে ওই যে এখন যে আইন কানুনগুলো চেঞ্জ করতেছে, এই আইন কানুনগুলো কিন্তু পরের পার্লামেন্টে যারা মেজরিটি পার্টি হয়ে আসবে, দে উইল অ্যাপ্রুভ দিস। সেই ক্ষেত্রে 2008-এর একটা উদাহরণ দেই আমি। 2008-এ কেয়ারটেকার গভর্নমেন্ট, তখন আমাদের সলিমুল্লাহ হলের আমাদের বড় ভাই ছিল, 2 বছরের সিনিয়র। উনি তখন ইয়াজউদ্দিন স্যারের প্রিন্সিপাল সেক্রেটারি ছিল। উনি যখন কেয়ারটেকার গভর্নমেন্টের হেড হয়, তখন উনার সাথে আমাদের পরিচয় ছিল, তো খোঁজখবর নিতাম ওনার কাছ থেকে। উনি বললো যে দেখো আইন কানুন যেগুলো করছে, অনেকগুলো আইনে হইতেছে, এটা পরবর্তী পার্লামেন্টে করতে হবে। পার্লামেন্টে অ্যাপ্রুভ করলে তখন এটাই more than 100 ল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আইন, এটা দিয়ে এখনও আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখনও কিন্তু স্বাধীন জাতি না। আমরা আইনগতভাবে যত আইন আছে সমস্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন দিয়ে চলতেছি। তার মানে উই আর স্টিল এ ব্রিটিশ কলোনি। ফ্রেঞ্চ কলোনি যেগুলো ছিল আফ্রিকা মহাদেশের, প্রায় 28-29টা দেশ আছে, এরা কিন্তু এখনও যেমন আমাদের এই যে কার্জন হল, সলিমুল্লাহ হল, এগুলো তো ব্রিটিশের আমলে তৈরি হয়েছে, এটার ভাড়া দিতে হয় ফ্রান্সকে। সেই তুলনায় ব্রিটিশরা কম্পারেটিভলি বেটার কলোনিয়াল পাওয়ার ছিল, আমাদের থেকে ভাড়াটা নেয় না এখনও। যেমন আমাদের রেল করছে, পাকশি ব্রিজ করছে 1913-14 সালের দিকে। এই পাকশি ব্রিজ এখনও জীবিত আছে, চলে। সেই পাকশি ব্রিজে তো আমরা ভাড়া দিতে হয় না ব্রিটিশদেরকে, কিন্তু আফ্রিকার কলোনি যারা তারা কিন্তু এখনও টাকা দিতে হয়। হসপিটাল, তারপরে আপনার ইউটিলিটি, পোর্ট, যতগুলো আছে ইনফ্রাস্ট্রাকচার যতগুলো আছে তারা করছে, তাদের ওইটা কিন্তু ভাড়া এখনও রেন্টার দিতে হয় 20% অফ দি রেভিনিউ।
20% অফ দ্য রেভিনিউ। তাহলে আমরা কি এখনও কি কলোনি? ভিয়েতনাম 1975 সালে আমাদের পরে স্বাধীন হয়েছে। সেই ভিয়েতনাম তাদের বিদেশি এক্সপার্ট হায়ার করছে, নিজেদের এক্সপার্টদেরকে দিয়া নিজের জন্য আইনগুলো, সব ফ্রেঞ্চ কলোনি ছিল এটা, সেই ফ্রেঞ্চ কলোনির আইনগুলো কিন্তু চেঞ্জ করছে, পুরা চেঞ্জ করে তারপরে তারা রাষ্ট্র চালানি শুরু করছে। এখন দেখেন আমাদের থেকে তাদের পার ক্যাপিটা ইনকাম বেশি। আমাদের 5 বছর পরে ইয়ে হয়েছে, 5-6 বছর পরে। তাহলে বাংলাদেশের অপরচুনিটি আছে, কিন্তু বাংলাদেশ ওইভাবে কিন্তু আমরা আমাদের রাজনৈতিক নেতারা একসাথে হইয়া যদি দেশের স্বার্থে কাজ করে, বিরোধী দল সরকারি দল এটা তো থাকবেই দুনিয়ার নিয়ম, এবং সেইখানে একবার একজন আসবে, তারপর আরেকজন আসবে, ফিনিশ। তাহলে কিন্তু আপনার উই শুড বি ইন এগ্রিমেন্ট যে আমরা রাষ্ট্রটা চালাবো, পলিটিশিয়ানরা চালাবে। মিস্টার সেলিম, আমরা সমস্ত জাতীয় অধীর আগ্রহে অপেক্ষা করছি নির্বাচনের জন্য। আমরা মনে করি যে নির্বাচন যথাযথভাবে হয়ে গেলে অনেক সংকটের সমাধান হয়ে যাবে। একটা নির্বাচিত সরকারের যে জবাবদিহিতা থাকে, একটা অনির্বাচিত সরকারের সে জবাবদিহিতা থাকে না, তাদের সাথে জনগণের ন্যূনতম সম্পর্ক থাকে না, এটা তারা প্রমাণ করেছে। স্বাস্থ্য খাতে স্বাস্থ্য উপদেষ্টার সাথে জনগণের সম্পর্ক না থাকার কারণে স্বাস্থ্য খাতটা একেবারেই ডিটোরিয়েট করেছে। কিন্তু জনগণের সাথে সম্পর্ক আছেন এমন কেউ যদি স্বাস্থ্যের দায়িত্ব নিতেন, তাহলে স্বাস্থ্য কার্ডটা আজকে এত অবস্থা হতো না। তো আমরা মনে করি যে একটা সুস্থ, স্বাভাবিক এবং লেভেল প্লেইং ফিল্ডের একটা নির্বাচন হওয়া দরকার। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে জয়লাভ করবেন। সেই পছন্দের প্রার্থীদের আপনার দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসেন, তাহলে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রটা পরিচালিত হবে। ভবিষ্যতে অতীতে যেভাবে একদলীয় শাসন ব্যবস্থা অথবা সমস্ত নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়ে পুরো দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে, সেখান থেকে জাতি যেভাবে মুক্তি পেয়েছে, এই জাতি মুক্তির সঠিক স্বাদটা সেদিন হবে যেদিন একটা জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমরা মনে করি যে এনাফ ইজ এনাফ। নতুন কোনো চক্রান্ত ষড়যন্ত্রের পথে না পাড়িয়ে যেই মাফিয়াতন্ত্র সরকারকে ঘিরে ধরেছে, যেই সরকারের ব্যাপারে এখন একটা কিচেন ক্যাবিনেট অথবা একটা মাফিয়াতন্ত্রের ব্যাপারে আমাদের কাছে অনেক সময় আছে, যারা দৃশ্যমান এবং অদৃশ্যমান যে শক্তিগুলো আজকে সরকারকে ঘিরে ধরেছে, তারা সঠিক উপলব্ধি করে সেখান থেকে বেরিয়ে এসে নির্বাচনটা 12 তারিখ হবে আমরা এই আশা করছি, এবং জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন এবং সেই ভোটের মাধ্যমে জনগণের সরকার কায়েম করবেন। আমরা সেই দিনের সেই অপেক্ষায় আছি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর জামাল উদ্দিন এবং মিস্টার শাহাদাত হোসেন সেলিম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিরা রাজনীতি, অর্থনীতি সব নিয়ে আলোচনা করেছেন, এবং একটা গণতান্ত্রিক সরকার, যদিও নির্বাচনের মধ্য দিয়ে কেউ বিজয়ী হলেই তারা গণতান্ত্রিক হয়ে ওঠেন এমন মনে করবার কোনো কারণ নেই, কিন্তু এটা একটা প্রাথমিক ন্যূনতম শর্ত গণতন্ত্রের, এবং সেই শর্তটা পূরণ করে যে সরকার আসবে ওনারা প্রত্যাশা করেন সেই সরকার দেশ এবং জনগণের কল্যাণ করবেন। কিন্তু এখন যে সরকার আছে, ম্যান্ডেট ছাড়াই তারা অনেক কিছু করছেন, এবং যেটা দেশকে নানান বিপদের দিকে বা ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে বলে ওনারা মনে করেন। অর্থনীতি সংকটে দেশের পোর্ট সহ নানা কিছু সরকার বিদেশিদের কাছে হস্তান্তর বা তাদেরকে কার্যক্রম পরিচালনা করবার সুযোগ করে দিচ্ছে। এগুলো অনেকেই মনে করেন দেশের অর্থনীতির জন্য এবং নিরাপত্তার জন্য ঝুঁকি উঠতে পারে আগামী দিনগুলোতে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণ এই ম্যান্ডেট তাদেরকে দিয়েছে কিনা। আমার আরেক অতিথি বলছিলেন যে সরকারটা একটা মাফিয়া সরকারে পরিণত হয়েছে। নিশ্চয়ই আমরা এগুলো তাদের কাছ থেকে শুনতে চাই না। নির্বাচনটা নির্ধারিত দিনে হোক, কিন্তু নির্বাচনটাও যেন একটা ভালো ক্রেডিবল ইলেকশন হয়, নাহলে এর যে ঝামেলা বা আউটকামস সেটাও খুব একটা কল্যাণকর হবে না বাংলাদেশের জন্য, বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্রের জন্য। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।